এই প্রজেক্টের সাথে জড়িত আছে এখানে অনেক ধরনের নন পলিটিক্যাল অ্যাক্টর যাদেরকে আপনারা সামনে দেখেন না, কিন্তু আসলে তারা রাষ্ট্রে প্রচুর পাওয়ারফুল। এর কারা? এটা মন্তব্য করার একমাত্র দায়িত্ব আমার না, এটা সবাই জানে। জামাত আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা থেকে যায়। কখনোই গণভোটের ব্যাপারে শক্ত অবস্থান, এটা আমাদের প্রায়র কনসার্ন, এই ভূমিকা আমরা কখনোই নেই নাই। এনসিপি কার্যালয়ের সামনে গত রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে, এর আগেও এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে। সব মিলে রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তেজনাকর জায়গার দিকে যাচ্ছে। নির্বাচন সামনে, গণভোট প্রশ্ন সামনে আছে। এছাড়া একটা আজকেই হচ্ছে যে বিষয়টা শেষ হলো, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেটা সামনে। প্রথম আইসিটির প্রথম রায়ের তারিখ ঘোষণার দিন নির্ধারণ করা আছে 13 নভেম্বর। সো এই সব কিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত বলা যায়। আমরা এই সব কিছু নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শামীম। সামান্তা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু গত রাতের ঘটনা থেকে যদি আমরা যাই, সেটা হচ্ছে এনসিপি কার্যালয়ের সামনে হচ্ছে ককটেল বিস্ফোরণ হলো। দেশের আরও বিশেষত রাজধানীর আরও কিছু জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটেছে, প্রবর্তনার সামনে ঘটেছে, এনসিপির সামনে এর আগেও দুই একবার ঘটেছে। এটা কি কোনোভাবে আপনারা টার্গেটেড হচ্ছেন বা এই জায়গা থেকে কি আপনারা বিবেচনা করছেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার কাছে মনে হয় যে এটা এনসিপি টার্গেটেড অবশ্যই, এবং আমরা এই নিয়ে চতুর্থবারের মতো ককটেল বিস্ফোরণ আমাদের অফিসের সামনে ঘটেছে। এবং এর আগেও আপনারা দেখেছেন যে আখতার হোসেন যখন নিউ ইয়র্কে ল্যান্ড করেছেন, তারপরে তার উপরে এবং তাসনিম জাহরার উপরে আক্রমণ করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এনসিপি যেহেতু গণঅভ্যুত্থানের নেতৃত্বের একটি দল এবং নেতৃত্বরা এখানে আছেন, খুব টার্গেটেডভাবে, উদ্দেশ্যমূলকভাবে এবং একেবারে সুনির্দিষ্টভাবে এনসিপিকে এক ধরনের টার্গেট করা হচ্ছে। এবং এনসিপি রাজনৈতিক দল হিসেবে যতটা না দেখছে আওয়ামী লীগ, তার চেয়ে বেশি দেখছে যে গণঅভ্যুত্থান সংগঠিত করার পিছনে এই 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 নেতৃত্বগুলো দায়ী। সেই জায়গা থেকে আওয়ামী লীগের আক্রোশ সভাপতি খুব। আপনারাও সেক্ষেত্রে হচ্ছে গতকালকে যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি সরাসরি বলেছেন যে পতিত ফ্যাসিস্ট এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বাসে আগুন, ককটেল, এটার সাথে আপনারাও আওয়ামী লীগকেই মূলত সন্দেহের তালিকায় শীর্ষে রাখছেন, তাই তো? হ্যাঁ, আমরা সন্দেহের তালিকায় বলতে আমরা তো তাদেরকে ধরেছি এবং আমরা তাদের কাছ থেকে তাদের আওয়ামী লীগের পরিচয়ও দেখেছি, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করেছি যে একজনের পরিচয় আবার শিবির পাওয়া গেছে। শিবির, আমি এই জায়গাটার কারণে আমি প্রশ্নটা করেছি। কিছু সংবাদ মাধ্যমে একজনের পরিচয় শিবির পাওয়া গেছে এবং সেটা আসলে ডিএমপির বরাতে আমরা দেখতে পেলাম। সেক্ষেত্রে যেই আশঙ্কাটা আমরা সবসময় করে এসেছিলাম বা যেই কথাটা আমরা মানে রাজনৈতিক মহলে সবসময় বলেছি যে জামাত আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা থেকে যায় এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার জন্য, জামাতকে পলিটিক্যালি প্রাসঙ্গিক রাখা এটা অনেক বেশি জরুরি তার জন্য। সো এই যে প্রসঙ্গটা আমরা বারবার বলেছি, আমরা দেশের মানুষকে সাবধান করার চেষ্টা করেছি, সেই জায়গা থেকে কিন্তু এইটার কিছুটা নিদর্শন পাওয়া যায় এই পরিচয়ের মাধ্যমে। কেন একজন শিবির কর্মী আওয়ামী লীগের বেশ ধরে বা কেন তারা তাহলে কি আপনি এই জায়গায় কি এই ধরনের কিছু বলছেন কিনা যে জামায়াত এবং হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের মানে কর্মসূচিগতভাবে বা কোনো একটা জায়গায় এক ধরনের সংযোগ ঘটে গেছে? এটাই অবস্থা দৃষ্টি এরকমই মনে হচ্ছে। আমরা পরবর্তী খবর না পাওয়া পর্যন্ত এই বিষয়ে ডেফিনিট সিদ্ধান্ত, যেহেতু এটা তদন্তাধীন একটা বিষয়, ডিএমপি তাদের জায়গা থেকে তারা আপডেট দিয়েছে। এখন এটা তাদের তদন্ত আসলে কতটুকু নিশ্চিদ্র এটাও কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে এবং সেই সাথে এই যে তাদের পরিচয়টা বেরিয়ে আসছে এবং কেউ কেউ ছাত্রলীগের, কেউ কেউ যুবলীগের, কেউ কেউ আবার আওয়ামী লীগের একদম কর্মী ছিল এবং তাদেরকে আসলে আমরা কোনো বিচারের আওতায় আনতে পারি নাই। এবং আমরা দেখা গেছে যে আওয়ামী লীগের মন্ত্রী যারা ছিল তাদের বিচারও এখন পর্যন্ত মানে মানে প্রামাণ্য কোনো বিচার এখনো দেখিনি। আমরা সেটার এক্সপেক্ট করতেছি এবং সেটা না হলে আসলে নির্বাচনে এটা প্রভাব পড়বে, এটা আমরা আগেও বলেছিলাম। নির্বাচনের আগ মুহূর্তে এখন এসে কিন্তু সেই আশঙ্কাটা আরও তীব্রতর হচ্ছে এবং আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা উচিত, কিন্তু আমি আসলে কোন ধরনের পুলিশ বাহিনীর কাছ থেকে এটার তদন্ত আশা করছি সেটার ব্যাপারে আমি নিজেও সন্দিহান। আমার কাছে মনে হয় না এই পুলিশ বাহিনীটা আসলে কার্যকর, সংস্কারকৃত
এটা আমার কাছে মনে হয় না, বরঞ্চ এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো ফ্যাসিবাদের দোসরও থাকতে পারে, দলীয় লোকও আছে, এবং এই পুলিশ বাহিনী দিয়ে আসলে ভবিষ্যতে এই ধরনের সিচুয়েশন কতটুকু সামাল দেওয়া যাবে এটার ব্যাপারে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমি এই আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রসঙ্গটাতে একটু পরে আসছি। আমি এই আলাপের সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে জামায়াতের সাথে এনসিপি বা এবি পার্টি এই দলগুলো তো একটা পর্যায় পর্যন্ত, বিশেষত হচ্ছে গণ অভ্যুত্থানের যেই সময়টা, সেই সময়টা এবং তার পরবর্তী একটা দীর্ঘ সময় আমরা দেখেছি একসঙ্গে তাদের ভয়েসটা মিলে যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে। বা এনসিপির নেতা হিসেবে হাসনাত আবদুল্লাহ জামাতের মঞ্চেও কথা বলেছেন, বা হচ্ছে একই মঞ্চে দাঁড়ানোর বিষয়টা ছিল। এখন জনপরিসরে একটা আলোচনা আছে যে এখন জামায়াত এবং হচ্ছে এনসিপির মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে বা তাদের মধ্যে মতবিরোধ তুঙ্গে। আসলে বিষয়টা কি, মানে জামাতের সাথে আপনাদের এনসিপির যেই দ্বন্দ্বের জায়গাগুলো কি আসলে? দেখেন, এটা দুইটা পার্টির দ্বন্দ্বের জায়গা হিসেবে না দেখে এনসিপির আসলে কাজটা কি ছিল। এনসিপির কাজটা ছিল হচ্ছে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে তার অবস্থান। এবং আমি এটা আমার পার্টিগত জায়গা থেকে ঊর্ধ্বে উঠে আমি মনে করি যে যেই পার্টি আসুক না কেন পরবর্তীতে ক্ষমতায়, তার বিচার কার্যক্রম চলমান রাখা, সংস্কার কার্যক্রম চলমান রাখা, গণপরিষদ নির্বাচনের দিকে ধাবিত হওয়া, এটা হচ্ছে যে কোনো পার্টির জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু অন্য পার্টিগুলো এটাকে কাজ হিসেবে নেয় নাই। আমাদের সাথে যে কোনো পার্টির একসাথে বসা বা কথা বলা, এটার একটা মূলগত জায়গা থাকতে হবে। সেই মূলগত জায়গাটা কি? আমরা যে তিনটা বিষয়কে সামনে রেখে আমাদের আজ পর্যন্ত 1 বছরের কার্যক্রম পরিচালনা করেছি, এই তিনটা বিষয়ে যদি কোনো ধরনের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়, সেই পার্টির সাথে আমাদের এক ধরনের দূরত্ব তৈরি হবে। আবার যদি এই বিষয়গুলো নিয়ে তারা সঠিক অবস্থানে নেয়, তারপরে আবার বিষয়টা কাছাকাছি আসবে। আমার কাছে মনে হয় যে এখানে পার্টিকুলারলি জামাত বা বিএনপি না, আমার কাছে মনে হয় যে আমার এনসিপিকে যে কোনো একটা ঘরে একটা ছকে ফেলার একটা তীব্র প্রচেষ্টা আছে। এবং এতে করে মনে হবে আমরা একটা সাবঅর্ডিনেট দল। কিন্তু আমি মনে করি যে এনসিপি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নির্ণায়কের ভূমিকায় আছে। ইভেন এটা এনসিপি আসলে সংসদটা কেমন হবে ভবিষ্যতে, সেটা নির্ণায়কের ভূমিকাও আছে। সো এই যে একটা তীব্র দায়িত্ব, এই দায়িত্বটা পালন করতে গিয়ে আমাদের এই মানে রাজনীতির যেটা আর্ট অফ নেগোসিয়েশন, সেই জায়গা থেকে কিন্তু আসলে ধৈর্য ধরতে হয়, বোঝানোর চেষ্টা করতে হয়। আমরা সেক্ষেত্রে সংস্কারের বিষয়ে সব দলকে আসলে এক টেবিলে আনা এবং এক মতামতের জায়গায় আনা, এটা কিন্তু চেষ্টা করেছি। যখন আমরা দেখেছি যে জামাত বা বিএনপি গণভোটের ব্যাপারে এখন পিছটান দিয়েছে, কিন্তু তারা আবার স্বাক্ষর করে এসেছে, আবার জামাতও স্বাক্ষর করে এসেছে, তাদেরকে আমরা দেখলাম যে তারা পিআরের ব্যাপারে শক্ত অবস্থান নিচ্ছে। তারা কিন্তু বলেছিল যে পিআরের ব্যাপারে তারা যদি নিম্নকক্ষে পিআর না হয় তারা স্বাক্ষর করবে না। কিন্তু তারা যখন স্বাক্ষর করে তখন হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তাদের দৈন্যতা কিন্তু প্রকাশ পায়। একই সাথে বিএনপি যখন গণভোটের ব্যাপারে রাজি হয়ে ঐকমত্য কমিশনে, এখন যখন গণভোটের ব্যাপারে তাদের বিভিন্ন লেভেলের নেতাকর্মীরা এবং বড় বড় মানে পদে আছেন যারা, দায়িত্বশীল পদে আছেন যারা, তারাও যখন এই ধরনের মন্তব্য করছেন, তখন কিন্তু তাদের স্বাক্ষর আসলে কতটুকু মিন করে। আমরা কিন্তু এটাও বলেছিলাম, এই সনদের স্বাক্ষর বিষয়টা আসলে সেরিমোনিয়াল, এটা শুধুমাত্র পাবলিককে পোর্ট্রে করার জন্য, কিন্তু এটার ভিতরে কোনো সারবস্তু নাই। এই বিষয়টা যখন বলেছিলাম তখন কিন্তু উভয় দল একমত হতে পারতো, তারাও এই বিষয়গুলো কিন্তু যৌক্তিকভাবে দেখতে পারতো, কিন্তু নিজস্ব রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে তারা এই বিষয়টা এইভাবে দেখে নাই। ফলত আমাদের আসলে এই দুইটা পার্টির সাথেই আমাদেরকে ওই সংস্কার এবং বিচারের জায়গা থেকে আমাদেরকে ডিল করতে হচ্ছে। সেক্ষেত্রে কখনো দূরত্ব হবে, কখনো আবার তারা যদি ঐকমত্য আসেন, আবার তারা সেটা কাছাকাছিও হতে পারে। এই পয়েন্টে একটা জিনিস, যে পিআর জুলাই সনদ বাস্তবায়ন এবং হচ্ছে এরকম বেশ কয়েকটি দাবিতে জামাতের সাথে যুগপৎ আন্দোলনের একটা বিষয় ছিল এনসিপির পক্ষ থেকে, বা এনসিপি যাবে এই ধরনের একটা বিষয় ছিল। এরপরে দেখা গেল যে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি, তিনটে দল আলাদাভাবে এই আন্দোলনে, যুগপৎ আন্দোলনে আর যায়নি। জামায়াত ইসলাম এবং হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই অংশগুলো হচ্ছে তারা যুগপৎ আন্দোলনে আছে। তো এই জায়গাটা আসলে কিভাবে নির্ধারণ হচ্ছে যে যেই গণভোটের প্রশ্নে এনসিপির প্রথম অবস্থান ছিল জামাতের সাথে প্রায় একই ধরনের, যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, এবং এই জায়গায় মোটামুটি খুবই শক্ত অবস্থান, দৃঢ় একটা অবস্থান ছিল। তারপরে আমরা দেখলাম যে এখন এনসিপি বলছে যে জাতীয় নির্বাচনের সময়ও হতে পারে। এই যে অবস্থান বদলটা, এই অবস্থান বদলটা কেন?
না, আপনার মনে হয় তথ্যে কোনো একটা ঘাটতি হচ্ছে। আমার মনে হয় যে আমরা কখনোই গণভোটের ব্যাপারে শক্ত অবস্থান, এটা আমাদের প্রায়র কনসার্ন, এই ভূমিকা আমরা কখনোই নেই নাই। সাংবিধানিক আদেশ জারি করে জাতীয় নির্বাচনের রাইট। আগে গণভোটটা হতে হবে, এই এটা বক্তব্য কিন্তু আমাদের সামনে হ্যাঁ, এসেছে। হ্যাঁ, সামনে এসেছে সাংবিধানিক আদেশ জারি করে। হুম, কথাটা হচ্ছে এটা। কিন্তু আমরা দেখেছি এই দুইটা পার্টি হুম, নিজস্ব তাদের যে রাজনৈতিক প্রোপাগান্ডা এবং তাদের মেশিনারিজ নিয়ে তারা নেমে পড়েছেন হুম, যে গণভোট আগে না পরে। ইস্যুটাই এটা না। ইস্যুটা হচ্ছে আপনার প্রথমত যেটা দিয়ে আপনি গণভোটকে লিগালাইজ করবেন সেটা হচ্ছে আদেশ। হুম, তাহলে আপনার তো একটা ধাপের পরে পরের ধাপটা তো আগে করা যাবে না, পরের ধাপ আপনি পরেই করবেন। কিন্তু সাংবিধানিক আদেশের পুরো প্রসঙ্গটা উধাও করে গণভোট নিয়ে এক ধরনের সাংবিধানিক আদেশ নিয়ে আবার তো একটা ডিবেট আছে। ডিবেটটা হলো হ্যাঁ যে ডিবেট থাকতে পারে, বিদ্যমান যে সংবিধান ডিবেট থাকতে পারে, সেইটার আওতায় আসলে কিন্তু সাংবিধানিক আমরা কখনোই গণভোটের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছি। আমাদের বিষয়টা আমরা তিনটা জিনিস বলেছি। সাংবিধানিক আদেশ, এটা প্রেসিডেন্ট ইউনূসকে সিএ ইউনূসকে দিতে হবে, এবং আমরা 3 নম্বর বলেছি যে এইটা মানে সংবিধানে এটা 2026 সালের সংবিধান হিসেবে, এবং কারণ যাতে আমরা পরের সংসদটাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে পারি। আমরা তিনটা জিনিস খুব ক্লিয়ার। আমরা যদি শক্ত অবস্থান নিয়ে থাকি এই তিনটার বিষয়ে আমরা শক্ত অবস্থান নিয়েছি। এবং এখানে জামাত বা জামাতের সাথে যুগপৎ আন্দোলনের যে কথা, এটা জামাতের একটা নিজস্ব প্রচারণা, এবং তার সাথে নির্বাচনী জোট হিসেবে কারা কারা আসবে সেটা আহ্বান। আমরা কিন্তু যুগপৎ আন্দোলন তারা যেটা করার চেষ্টা করেছে সেটার সাথে আমরা যাইনি। আমরা চেয়েছিলাম যেটা যে আমাদের যেহেতু এনসিপি একটা নতুন রাজনৈতিক দল এবং যেহেতু এটা নির্ণায়কের ভূমিকা এখনো পালন করছে, তার প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। সেটা রাখার জন্য আমার ফ্রিডম লাগবে, আমার পার্টির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ফ্রিডম লাগবে, পার্টিকে কোনো দিকে নিয়ে যাওয়ার ফ্রিডম লাগবে। অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আসলে ফ্রিডম দেয় না, কিন্তু আমি তো মনে করি যে আসলে বাংলাদেশের মানে যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা, এখানে বড় পার্টি কোনো বিষয় হওয়া উচিত না। বরঞ্চ এখানে মেরিট কি, আপনার দাবির মেরিট কি, সেটা তো কনসেপ্টের মেরিট কি, সেটা তো হচ্ছে এনসিপি মনে করছে বা হচ্ছে আপনি মনে করছেন যে বড় পার্টি হওয়ার, কিন্তু মানুষ তো আসলে হচ্ছে শক্তির সাথে যায়। হ্যাঁ, এটা তো মানুষের একটা স্বাভাবিক প্রবণতা। স্বাভাবিক প্রবণতা হলে তাহলে হচ্ছে বিএনপি আর জামাত এই দুই ধরনের যে স্বৈরাচারী কাঠামো, তাদের এই পার্টিগুলোর মধ্যেও স্বৈরতন্ত্র আছে। এই স্বৈরতন্ত্র কাঠামোর সাথে আমাদের দেশের মানুষকে আসলে আমরা ভাগ্য নির্ধারণ করতে দিব কিনা, এটার বিষয়ে তো আমাদের সমাধানে আসতে হবে। আপনার কথা ধরেই আমি বলছি, আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে অনেক মানুষ আছে যারা ইভেন সবচেয়ে বেশি হচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে, তাদের জন্য একটা অপশন দরকার। এবং এই ইয়াং জেনারেশনটা আসলে তো বেশিরভাগ অংশ, বাংলাদেশের নারীদের জন্য একটা অপশন দরকার, তার সেফটি সিকিউরিটি এবং তাদেরকে আসলে কাজ করার স্বাধীনতা দিবে, তাদেরকে অভিগম্যতা নিশ্চিত করবে, এরকম একটা পার্টি দরকার। এবং মধ্যমপন্থী বাংলাদেশপন্থী রাজনীতিটা করবে। মধ্যমপন্থী আসলে বলে কয়ে তো হয় না, কিন্তু আমরা তো মনে করি যে বাংলাদেশপন্থী যে কোনো ফরেন পলিসির জায়গা থেকে ভারত বা পাকিস্তান বা আমেরিকা কাউকে বিবেচনা না করে বাংলাদেশের স্বার্থটা দেখবে, এরকম একটা পার্টি কিন্তু বাংলাদেশের দরকার। সেটার অভাব আছে বাংলাদেশে, এই কারণে এনসিপি সেই জায়গাটা নিতে চাচ্ছে। এবং আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রামটার মধ্য দিয়ে কিন্তু মানে আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী এনসিপি, তাহলে তার কিন্তু লক্ষ্য উদ্দেশ্য অনেক পার্টির থেকে এটা ডিফারেন্ট ওয়েতে আসছে। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু ধরেন ওই 9 দলীয় যেই বিষয়টা এসছে, আমরা চেয়েছিলাম যে অন্তত একা একা ইলেকশন করা এটা একটা খুব ভালো উপায় হতে পারে। কিন্তু আরেকটা বিষয় এখানে কিন্তু মিসিং থেকে যায়, যেমন ধরেন ঐকমত্য কমিশনে কিন্তু আমরা যখন অংশগ্রহণ করেছি, আমরা অনেকগুলো পার্টিকে দেখেছি সংস্কারের পক্ষে অবস্থান নিতে, তারা ফাইট করেছে, আমাদের মতো করেই তারা ফাইট করেছে। তাদের অনেক মানে তারা বেশিরভাগ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেয়নি, আমরা যেরকম দেইনি। সো এই যে সহযোগিতা একটা বলয় তৈরি হয়েছে, এইটাকে ডিমিনিশ করা উচিত না, এটাকে ধরে রাখা উচিত। তাহলে আমরা একা ইলেকশন করতে পারি চাইলে, কিন্তু আমি এটাও মনে করি যে এই যে সহযোগিতার একটা সুন্দর বলয় তৈরি হয়েছে, এটাকেও ধরে রাখা উচিত, ধরে রাখার একটা অংশ হিসেবে জোটের মতো করে, হ্যাঁ জোটের মতো করে এটা ধরে রাখা উচিত। এবং এটা নির্বাচনী জোট বা রাজনৈতিক জোট বা এটা ভাবা যেতে পারে, দীর্ঘমেয়াদেও এটা ভাবা যেতে পারে যদি সবগুলো দল একমত হয়। একাও ইলেকশন করা যেতে পারে। আবার তবে বিচার এবং সংস্কারের ক্ষেত্রে অন্য দুইটা দলের সাথে এনসিপি যে পার্থক্য, এটা আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাছে অবশ্যই প্রতীয়মান। আচ্ছা, নির্বাচনের প্রসঙ্গটা এলো এবং নারীর অবস্থানের প্রসঙ্গ এলো, মধ্যপন্থার প্রসঙ্গ এলো। নারীর অবস্থানের জায়গা থেকে এনসিপি এখন পর্যন্ত কি আপনি সন্তুষ্ট যে এনসিপি আসলে যতটুকু স্পেস ক্রিয়েট করতে পেরেছে নারীর জন্য?
আমি আসলে সন্তুষ্ট না, এটা সন্তুষ্ট হওয়ার বিষয় না। দেখেন গণঅভ্যুত্থানে আপনার পার্টিসিপেশন নারীদের ছিল অর্ধেক অর্ধেক। যদি আপনি কোনো অবস্থা, কোনো ক্রিটিক্যাল মোমেন্ট আমি বেশি ওইটাই ছিল, বলছি, অবস্থা দৃষ্টে যদি আপনি ভিজুয়ালি দেখেন তাহলে অনেক বেশিও। অনেক বেশি ছিল। সো আবার যদি একদম পার্টিসিপেশনের আপনি রেশিও এভাবে হিসাব করা যায় না যায় না। গণঅভ্যুত্থানে, তারপর রেশিও হিসাব করলে কিন্তু অর্ধেক অর্ধেক। নির্বাচন বা এই যে রাজনীতিতে ন্যাচারালি অর্ধেক অর্ধেক হবে, এটা আমরা আমাদের চাওয়া। আমার তো আমার মানে অ্যাচিভমেন্টে সন্তুষ্ট হওয়ার কোনো জায়গাই নেই, কারণ আমি তো অর্ধেক পাচ্ছি না এখানে। আমরা যে কোনো কমিটি করতে গেলে, যে কোনো একটা ফোরাম তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই ন্যাচারালি নারীদের নাম অর্ধেক উঠে আসবে, এটা আমরা চাইবো না। আমার পার্টিতে এটা এখন পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারি নাই। আমার পার্টিতে আমরা আমরা যেমন ধরেন আমরা কয়েকজন একটু সামনের সারিতে আছি, এইটাও কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে আমরা আছি, যে এটা এমন যাতে না হয় এটা টোকেনিজম যাতে দেখা না যায়, বা আসলেই যাতে আমরা সিদ্ধান্ত গ্রহণে থাকতে পারি, আসলেই যেন হচ্ছে বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব আমাদের মধ্যে দিয়ে আসে। এবং প্রতিনিধিত্ব আকারে এটা আমি দাবি করব না কখনোই, আমার দাবি করা উচিত হবে না বাংলাদেশের সকল শ্রেণী পেশা ভেদে এবং জাতিসত্তা ভেদে সকল নারীদের প্রতিনিধিত্ব আমি করি, এটা আমি দাবি করতে পারি না। আমার মনে হয় যে কোনো জাতিসত্তার প্রতিনিধিত্ব ওই নারীকেই করতে হবে, ওই জাতিসত্তা নারীকেই করতে হবে, তার হয়ে আমি করতে পারি না। এবং এইটার ক্ষেত্রে আমার পার্টির অনেক ল্যাকিংস আছে, কিন্তু আমি যেটা মনে করি যে এটা কখনোই একটি পার্টির কাজ না, কখনোই না। না, একটি পার্টি তো কোনোভাবেই না। আমরা মূলত হচ্ছে সবচেয়ে বেশি আশার জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে তরুণ যেই দলটি আমরা পাচ্ছি সামনে, যে এনসিপির জায়গা, সেই জায়গা থেকে কিন্তু যে এনসিপি একটা পথ দেখাবে। আপনি যেটা বলছিলেন যে সামনের নির্বাচনে বা হচ্ছে পরবর্তী যেই এটা নিয়ন্ত্রকের ভূমিকায় বা নির্ধারকের ভূমিকায়, পথ প্রদর্শকের ভূমিকায় এনসিপি আছে। তো সেই জায়গা থেকে আসলে প্রশ্নটা যে আমরা মাঝে কিছু প্রসঙ্গ এলো, সেটা এনসিপির জন্য অস্বস্তিকর হতে পারে, নানা ধরনের অভিযোগ এলো ইন্টারনাল জায়গায়। সেই জায়গায় অভিযোগ আছে বা অভিযোগ বা একটা সমালোচনা আছে যে এনসিপি এই জায়গাটাতে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বা কাঙ্ক্ষিত ব্যবস্থা নেয়নি, এটা একটা পজিশন আছে। বা এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় কিছু কিছু কমেন্ট করেছেন বিভিন্ন সময়, একটু স্পেসিফিক্যালি যেমন হচ্ছে সারোয়ার তুষারের প্রসঙ্গটা আছে, সেইটার নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপকভাবে, বিশেষত এই প্রসঙ্গটা যেটাতে এনসিপি বলা যায় যে একটা সমালোচনার শিকার হয়েছে বড়সড়, এটা আপনি খেয়াল করবার কথা। তো সেই জায়গা নিয়ে আসলে প্রশ্নটা আসছে যে তখন আসলে যে তার নেতৃত্বকে যখন সে ডিল সেভ করতে পারছে না, পারসেপশনটা এইভাবেই ক্রিয়েট হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে বাকি প্রসঙ্গে সে কিভাবে এই জায়গাটাতে লিড দিবে? আমার কাছে মনে হয় যে স্পেসিফিক কেন জানতে চাইলাম, আমার কাছে মনে হয় ওভারঅল একটা আলাপ করলে ওভারঅল পারসেপশন দাঁড়িয়ে যায়, সেটা আর পারসেপশন তো পলিটিক্সে খুব ম্যাটার করে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি সুনির্দিষ্টভাবে কথা বলার অভ্যাস করি তাহলে পলিটিক্সেও একটা চেঞ্জ আসবে। আপনি যেই ইস্যুটার কথা বলেছেন, এক্ষেত্রে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে একটা রাজনৈতিক দল কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বা আইন শৃঙ্খলা প্রয়োগ করার কোনো বাহিনী না, এবং এটা হওয়া উচিত না, এবং সে তাহলে মরালি অনেক কিছু চাপিয়ে দেবে যেটা আসলে উচিত না। কিন্তু আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী আসলে আইন শৃঙ্খলার জায়গায় আছে কিনা, বা ওইটা মনে হয় অবজারভারের ভূমিকা বা ওইটার চেক এন্ড ব্যালেন্সের ভূমিকাটা আসলে আছে। আমি এটাতে আসি যে প্রথমত তার এটা সে একটা সামাজিক বলয় বা একটা রাজনৈতিক বলয় এসে ওয়ার্ক করে, এবং তার লিমিটেশনস আছে, এবং কিছু ক্ষেত্রে আপনারাও হয়তো যদি ভালোভাবে দেখেন তা থাকা উচিত। তার অনেক বেশি তার যদি একটা পার্টি যদি একটা সিঙ্গেল ইন্টেলিজেন্সিয়া থাকে, যেটা তার সমস্ত কিছু গোয়েন্দা তথ্য সে ডিল করবে, এই জিনিসগুলো আসলে একটা পার্টির এইভাবে থাকা উচিত না, একচ্ছত্র আধিপত্য বা কুক্ষিগত করে থাকা উচিত না। একটা পার্টির বা আমাদের নতুন পার্টি, আমাদের কিন্তু টোটাল ধরেন একদম সাংগঠনিক, আমি সন্তুষ্ট এক বছরের কাজে, কিন্তু একেবারে যে খুব স্ট্রাকচার ওয়েতে এসছে ব্যাপারটা তা না। আমাদের যতটুকু স্ট্রাকচার আছে এর মধ্যে আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছেন বা আমাদের যে কর্মীবৃন্দ সবার জন্য আমরা একটা চেষ্টা করেছি যে একটা ফর্মাল বডি, যেটা আসলে আমরা থাকবো না, মানে ধরেন অনেক লিডারশিপ যাতে না থাকে, ওটা যাতে একটা সেপারেট বডি হয় আমাদের পার্টির অভ্যন্তরীণ, সেটা আমাদের শৃঙ্খলা কমিটি বা ডিসিপ্লিনারি কমিটি আছে। সেইটার মধ্যে থেকে এখন তাদের তদন্তটা কিভাবে আসে, তারা কিন্তু পার্সোনাল স্কোপে তাদের যতটুকু সক্ষমতা আছে, বিভিন্ন জনের সাথে পরিচয় আছে, খুবই পার্সোনাল স্কোপে তারা এই তদন্তটা করে থাকে, এবং এইটা কিন্তু অপর্যাপ্ত হয়।
আপনি জানেন যে একটা যে কোনো অন্যায়ের ক্ষেত্রে ফরেনসিক ইত্যাদি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট একটা প্রমাণের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনা বদলে যেতে পারে। কিন্তু এই ফরেনসিক এগুলো করার কিন্তু সক্ষমতা একটা পলিটিক্যাল পার্টি থাকে না। সেক্ষেত্রে তদন্তটা থাকে খুবই মানে একটা মিনিমাল লেভেলে এবং আমার মনে হয় যে রাজনৈতিক সবগুলো দলই এইভাবেই মেনটেন করে। আমরা আমাদের জায়গা থেকে যেটা করি যে ডিসিপ্লিনারি কমিটিকে আমরা ওপেন করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি, তারা তাদের মতো সুপারিশ আমাদের কাছে পাঠাতে পারে এবং তাদের সুপারিশটা বিবেচনা করার দায়িত্ব থাকে। এবং এই ক্ষেত্রে আপনি যে স্পেসিফিক কেসটা মেনশন করছেন, এই ক্ষেত্রে আমরা শৃঙ্খলা কমিটির সুপারিশ হুবহু ফলো করেছি, হুবহু। এবং এখন পর্যন্ত আসলে শৃঙ্খলা কমিটির সুপারিশ হুবহু ফলো করার মাধ্যমে এখন পর্যন্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাকে একটু তাদেরকে একটু প্রশংসা করতে হবে, কারণ তারা খুব তড়িৎ গতিতে তাদের তদন্তগুলো কমপ্লিট করে থাকেন এবং আমাদেরকে অনেক ধরনের বিব্রতকর সিচুয়েশন থেকে তারা রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু এটা আসলে অনেক ক্ষেত্রেই যথেষ্ট না যখন একটা বিষয় ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়। এনসিপি তো ন্যাশনাল এই জন্যই এটা যখন ন্যাশনাল, তখন এই ধরনের শৃঙ্খলা কমিটি যার আসলে একটা ইন্টেলিজেন্সিয়া নাই, যার ফরেন্সিক করার কোনো মানে ক্যাপাবিলিটিস নাই, এটা দিয়ে আসলে এটা পুরোপুরি ফিল আপ করা যায় না। তবে হ্যাঁ, দলীয় দায়িত্ববোধের জায়গা থেকে এটা অবশ্যই করা যায়। আচ্ছা আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো যে একটা সময় শোনা যেত বলে জনপরিসরের আলোচনা, সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা, সেখানে হচ্ছে যে সম্ভবত জামায়াত এনসিপি একটা জোট হচ্ছে। এখন আবার আলোচনা চলে যাচ্ছে বিএনপি তার শরিকদের জন্য আসন ছেড়েছে, তার কিছু কিছু ছেড়ে দেওয়া আসনে এনসিপির পক্ষ থেকে যেই কয়জন প্রার্থী ঘোষণা বা প্রাথমিক তালিকা এলো তাদের কয়েকজনকে পাওয়া যাচ্ছে। সো খুবই একটা জোরদার আলোচনা যে বিএনপি এনসিপি একটা জোট হচ্ছে কিনা। আসলে কি হচ্ছে? না, এরকম কোনো জোট হচ্ছে না, কারণ নির্বাচনী কোনো সমঝোতা। আমি এটা আগেও বলেছি যে আপনি মানে এই যে বিএনপি এবং জামাত দুইটা একটা বটবৃক্ষের মতো না, অনেক বড় গাছ। তো এনসিপি কে এই গাছের নিচেই রাখতে হবে, এই ছায়ার নিচেই রাখতে, এইটাই হচ্ছে প্রজেক্টটা। এই প্রজেক্টের সাথে কারা কারা জড়িত আছে? এই প্রজেক্টের সাথে এই দুইটা দলও জড়িত আছে। এই প্রজেক্টের সাথে যুক্ত আছে আমাদের দেশের সিভিল সোসাইটি, যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে বিপক্ষে উভয় পক্ষের সিভিল সোসাইটি, এবং এইটার সাথে জড়িত আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হতে দিতে চায় না। এই প্রজেক্টের সাথে জড়িত আছে এখানে অনেক ধরনের নন পলিটিক্যাল অ্যাক্টর, যাদেরকে আপনারা সামনে দেখেন না, কিন্তু আসলে তারা রাষ্ট্রে প্রচুর পাওয়ারফুল। এটা মন্তব্য করার একমাত্র দায়িত্ব আমার না, এটা সবাই জানে। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আরো বড় যারা আগের থেকে রাজনীতি করেন তাদেরকে বলে আসতে হবে। এটা নতুন হিসেবে সকল মন্তব্য করার দায়িত্ব আমাদের না। এবং এই নন পলিটিক্যাল অ্যাক্টর আছে, এই টোটালটা মিলিয়ে আসলে এনসিপিকে কোনো একটা ঘরানায় ফেলা, কোনো একটা বৃক্ষের নিচে ছায়ায় বড় হতে দেওয়া, এটা হচ্ছে সকলের একটা মানে প্রজেক্টের মতো। তাহলে এই দুই বটবৃক্ষ থেকে একদম যদি আমি বলি যে 3টা বা 4টা পয়েন্টে যদি আপনি বলেন যে এনসিপি কোথায় কোথায় আলাদা, যে বিএনপি থেকে আমি এই কারণে আলাদা, জামাত থেকে আমি এই কারণে আলাদা। প্রথমত দেখেন, গণঅভ্যুত্থানে এই দুইটা দলের একটা দলও সঠিক ভূমিকা নিতে পারেনি। কিন্তু দুপক্ষ থেকেই কিন্তু দাবি আছে যে তারা নেতৃস্থানীয়। আপনি এটা আমার মনে হয় ওই সময়ের পত্রিকাগুলো দেখলে আপনি দেখতে পাবেন, দুইটা দলের নেতৃবৃন্দই অস্বীকার করেছেন এই গণঅভ্যুত্থানের সাথে তাদের কোনো সম্পর্ক আছে বা এই কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা আছে। তাদের অনেক বাস্তবতা তারা বলবেন, বাস্তবতার কথা বলেন, জানি। তো এই কৌশলের কথা তাদের কেন বলতে হচ্ছে? এই যে কৌশলের কথাটা স্বীকার করেই যে ওনারা মেনে নিচ্ছেন যে ওনাদের নেতৃত্বে কোনো আন্দোলনে মানুষ নেমে আসে না, এটা তারা বুঝতে পারেন না। ওনারা কিন্তু এটা স্বীকার করেন। তাহলে প্রথমত এনসিপি আলাদা এই জায়গা থেকে যে এটা তো তার কোনো আসলে এমন কোনো ভুল বা এমন কোনো মিস্টেক সে এখন পর্যন্ত করে নাই। সে এই দুইটা দল যে ধরনের মিস্টেক করে এসছে, বিএনপির কাছে আছে যে 90-এর স্বৈরতন্ত্রে পরে যেই মানুষের অর্জন সেটাকে বিকিয়ে দেওয়ার ইতিহাস তার কাছে আছে, এটা জামাতেরও আছে। জামাতের কাছে আছে এখন পর্যন্ত একটা বাংলাদেশের জনযুদ্ধের, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের এখন পর্যন্ত সমাধান করতে না পারা এবং ওই অসমাধানকৃত ইতিহাসের মধ্যেই নিজেদেরকে খুঁজে পাওয়া, এইটার যে অবস্থা তার মধ্যে আছে। এখন পর্যন্ত তাদেরকে বিভিন্ন মানে বিদেশে গিয়ে একটা ইনফর্মাল বক্তৃতার মাধ্যমে একটা বড় টাইম ফ্রেম জুড়ে তাদেরকে একটা ক্ষমা চাইতে দেখা যায়। কিন্তু ওই সময় আসলে কি হয়েছিল, অপরাধ আর হচ্ছে ভুল এক জিনিস না। 47 থেকে 25 সেই বক্তব্যের কথা বলছেন, তাই তো? এখানে অপরাধ ভুলকে একই সাথে মিলিয়ে ফেলে এক ধরনের
মানে একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দিয়ে, এই যে দুইটা দলেরই কিন্তু এই ধরনের মানে ইতিহাসের মধ্যে আমরা নানান বাঁকে এই বিষয়গুলো দেখছি। আমাদের যে জায়গাটা, আমরা একে তো আমরা বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী, যেটা আমি বললাম আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেটার মধ্যে থেকে এই আমাদের দেশে আমাদের এনসিপির নেতৃত্বরা উঠে এসেছেন। নানান জনের নানান রকমের আইডিওলজি আছে, কিন্তু তারপর আমরা একসাথে ওয়ার্ক করার চেষ্টা করছি। এবং আলাদা এই অর্থে যে আমরা বাংলাদেশে এই যে এক ধরনের আমাদের অর্থনীতি এবং আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের রাজনৈতিক পরিস্থিতি, সেইটাকে প্রো পিপল করার জন্য একটা উদ্যোগ নিতে হবে। আমাদের এখানে আমলাতন্ত্র জেগে বসেছে, আমাদের এখানে কর্পোরেট অলিগার্করা জেগে বসেছে, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তারা চলে এসছে। আমাদের এখানে আর্মি ব্যুরোক্রেসি খুবই পাওয়ারফুল, এই যে আমাদের এখানে সিভিল ব্যুরোক্রেসি খুবই পাওয়ারফুল। এই যে ধাপগুলো আছে, এইখান থেকে আসলে বাংলাদেশকে বের করতে হবে। এই যে গোলকধাঁধায়, এখান থেকে বাংলাদেশকে বের করতে হবে। কিন্তু বাকি দলগুলো আসলে এই গোলকধাঁধার ভিতরে ফাংশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কারণ তাদের ইলেকশনের ম্যাটেরিয়াল জোগাড় করতে হয়, তাদেরকে নানান জনকে নানানভাবে কথা দিয়ে সন্তুষ্ট রাখতে হয়। এনসিপি যেহেতু নতুন দল, এখনও তার আসলে কথা দিয়ে সন্তুষ্ট রাখার কোনো চাপ নাই। এবং আমরা মনে করি এটা হচ্ছে তার জন্য একটা, এই যে নির্ণায়কের ভূমিকা কেন আছে, কারণ তার আসলে কাউকে সন্তুষ্ট করার জন্য এখনও রাজনীতি করতে হচ্ছে না। কিন্তু এই দুইটা দল আগেও পলিটিক্সে ছিল, তারা সরকার গঠন করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষ বিবেচনা করবে, এই ইতিহাসগুলো আমাদের সামনে ওপেন। সো এনসিপির জায়গা থেকে তার যে ভ্রাতৃত্ববোধ, তার যে মূল্যবোধ, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ, এগুলো তারা এনসিপি কন্টিনিউ করতে চায়। সেই সাথে আমরা সকল জাতিসত্তার আমরা এখানে ক্ষুদ্র বা বৃহৎ অর্থে কোনো নৃগোষ্ঠীকে আলাদা করতে চাই না। আমরা সকল জাতিসত্তার যে অধিকার, নাগরিক অধিকার, এই কারণে আমাদের পার্টির নাম নাগরিক পার্টি। কারণ আমরা নাগরিক মর্যাদাকে সব কিছুর উপরে, এই পরিচয়টাকে সব কিছুর ঊর্ধ্বে উঠে নিয়ে যেতে চাই। এবং আরেকটা এখন আলাপের সাথে প্রাসঙ্গিক, আমরা পিপলস সভরেনিটিকে সর্বোচ্চ মনে করি, আমরা পার্লামেন্টকে সর্বোচ্চ মনে করি না। যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই পার্টি উঠে এসেছে, পিপলস সভরেনিটি হচ্ছে আসল ম্যান্ডেট এবং গণতন্ত্রের আসল পরিচায়ক। পিপলস সভরেনিটি বা জনগণের যে সার্বভৌমত্বের কথা আপনি বলছেন, সেইটা হচ্ছে আপনি কিভাবে এক্সিকিউট করবেন বা কিভাবে আপনি সামনে নিয়ে আসবেন যখন এই 5 আগস্টের পট পরিবর্তনের পর, অভ্যুত্থানের মধ্য দিয়ে পতনের পর, সরকার পতনের পর 3 দিনের মাথায় 8 আগস্ট একটা সরকার গঠিত হলো, যেখানে পুরনো সংবিধান, মানে বিদ্যমান যে সংবিধান, সেইটার ওপরে ভিত্তি করে একটা সরকার শপথ নিল। তাহলে সেই জায়গায় ফরহাদ মজহার চিন্তক, তিনি বারবার করে কিন্তু অনেক আগে থেকেই বলছেন যে শপথটা আসলে শহীদ মিনারে নেওয়া উচিত ছিল বা রাজু ভাস্কর্যে নেওয়া উচিত ছিল। এটা নিয়ে বারবার তিনি বলছেন, এখনও বলছেন যে সেখানেই শেষ হয়ে গেছে অভ্যুত্থান। তো এই জায়গায় হচ্ছে, যদি আমি ধরি ফরহাদ মজহারের প্রসঙ্গটা, যদি আমি ধরি যে ওনার এই ভাষ্যকে ধরে নিলে, তাহলে ওই মোমেন্টেই তো আপনি পার্লামেন্টে ঢুকে গেলেন না, দেখেন, এবং আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন নেতৃত্ব সেই উপদেষ্টা পরিষদে প্রবেশ করলেন। তো সেখানেই তো আসলে ছাত্র নেতৃত্ব আসলে এটাকে এন্ডোর্স করে ফেললো। না, আমি তো বলেছি, এর আগেও আমি একাধিকবার বলেছি, আমার ধারণা যে নাহিদ ইসলামের বক্তব্য এটা উঠে এসেছে বারবার, যে 5 আগস্ট আসলে অনেকগুলো ভুল হয়ে গেছে। 5 আগস্টে বাংলাদেশের মানুষের অনেকগুলো চাহিদা ছিল, সেই চাহিদা অনুযায়ী আসলে ওই সময়ের ডিসিশনগুলো নেওয়া খুবই ক্রিটিক্যাল ছিল। দেখেন, এখন এসে যখন আমরা সোহরাওয়ার্দীর জীবন পড়ি, যখন আমরা ভাসানীর জীবন পড়ি, যখন আমরা যোগেন মণ্ডলের জীবন পড়ি, অনেক সময় পড়তে থাকলে মনে হয় যে এই সময়ে উনি দুর্বল ভূমিকা নিয়েছেন, এই সময়ে উনি এই ভূমিকাটা ঠিক নেননি, এই সময় এই কথাটা বলে ঠিক করেননি। কিন্তু আসলে ওই মুহূর্তটা কেমন এটা বোঝা যায় না। আমরা ইতিহাসের মধ্য দিয়ে চলছি। এখন যে বিষয়গুলো ঘটে গেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে পারি, আমি আলাপে আগ্রহী এবং ভুল স্বীকারেও আগ্রহী। কিন্তু এক্ষেত্রে আপনি দেখবেন যে একমাত্র যদি এনসিপি বা গণঅভ্যুত্থানের নেতৃত্বেরই এই দায়িত্ব থাকে ভুল স্বীকারের, আমি এটাতে তীব্র বিরোধিতা করি। একমাত্র দায়িত্ব নিশ্চয়ই নয়, এখানে অন্য বলি, সমস্যা নেই, আমি আমার কথাটা বলে যাই। আমার কাছে মনে হয় যে এখানে গণঅভ্যুত্থান নেতৃত্ব ছাড়াও ওই দিন সকল পলিটিক্যাল পার্টির নেতারা যেভাবে আর্মির সাথে বসার জন্য দৌড়ে গিয়েছিল, এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের নির্বাচনের আলাপ নেওয়া হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই।
এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। আমরা এও দেখেছি যে উপদেষ্টা পরিষদ গঠন করার সময় সব দলের কাছ থেকে নাম নেওয়া হয়েছে, সব দলের কাছ থেকেই নাম এসেছে, কিন্তু পরবর্তীতে তাদের দায়িত্ব নেওয়ার বেলায় শুধুমাত্র ছাত্রদেরকেই এই দায়িত্ব নিতে হবে সকলের, এই ন্যারেটিভও ছাড়া হয়েছে, ছাত্ররাই একমাত্র নিয়োগকর্তা। এখন এই যে সবকিছু ঘটেছে, এই সবকিছু ঘটার মধ্যে এখানে বাংলাদেশের স্থিতিশীলতা কনসার্নের বিষয় ছিল। ছাত্র নেতৃত্বের কাছ থেকে তো এই বিষয়টা এসেছেও যে ছাত্ররা নিয়োগকর্তা। ছাত্র নেতৃত্বের জায়গা থেকে এই বিষয়টা এসেছে, এটা ছাত্র নেতৃত্বের জায়গা থেকে আসেনি। আপনি মনে করে দেখেন, এটা প্রধান উপদেষ্টা নিজে বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, এবং একটা পর্যায়ে আমরা মাঝে একটা সময় পেলাম, খুবই ইন্টারেস্টিং টাইম এটা, যে কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কত তারিখে যোগাযোগ করেছে, এইটার একটা বেশ প্রতিযোগিতা আমরা দেখেছি, যে আমি আগে যোগাযোগ করেছি, আমি আগে যোগাযোগ করেছি, এই প্রতিযোগিতা, এবং সেটা কিন্তু ছাত্র তরফ থেকেই, তারা ওই সময় ছাত্র নেতৃত্বের পার্ট ছিলেন। যে এই যে প্রতিযোগিতাটা যেটা দেখেছেন, এই প্রতিযোগিতা থেকে কিন্তু বোঝা যায় যে আসলে যোগাযোগটা যে আগে করতে পারবে তার ভাগ্যেই জুটবে সব। সো এখন প্রতিযোগিতা করা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে যে এই যে বিএনপি বা জামাতের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেই সাংগঠনিক জুটবে কেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগে থেকেই বিষয়টার সঙ্গে যুক্ত, নাকি হচ্ছে আমাদের এই আন্দোলনের নেতৃত্ব হচ্ছে তার সাথে যোগাযোগ করলো? এই জিনিসটা ভালো বলতে পারবে যদি একদম গণঅভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ে যারা একদম ছাত্র নেতৃত্ব, যারা সমন্বয়ক ছিলেন, একদম লিস্টেড, তারা এটার উত্তরটা সবচেয়ে একদম আপনাকে সন্তুষ্ট করার মতো বা দেশের মানুষকে সন্তুষ্ট করার মতো। আপনিও সামনের সারির নেতৃত্বেই ছিলেন না? আপনার মনে হয় ভুল হচ্ছে কোথাও, আপনার মনে ভুল হচ্ছে, কারণ আমি কোনো সমন্বয়ক না। আমি বলছি যে নেতৃত্বের সামনে ছিলেন। না, নেতৃত্বের সামনে আমি বলছি যে আমি সমন্বয়ক ছিলাম না, আমার পড়াশোনা শেষ হয়েছে অনেক আগে, এবং এইটা একটা পার্টির একটা সমন্বয়ক সেই সময়টাতে ছিল হচ্ছে ছাত্রদের তরফ থেকে, যারা ওই সময় স্টুডেন্টসরা, হ্যাঁ, ছাত্রদের পক্ষ থেকে। আমি বলছি যে আপনি নেতৃত্বের সামনের সারিতেই ছিলেন, সমন্বয়ক ছিলেন না। এটা এনসিপি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা এনসিপির নেতৃত্বে অবশ্যই আমি দায়িত্ব নিব, কিন্তু ওই মুভমেন্ট চলাকালীন বা গণঅভ্যুত্থান চলাকালীন পুরো ডিসিশনটা এবং পুরো সময়ে কি হয়েছে, এটা প্রামাণ্য চিত্র এবং একদম ওই ভিতরকার এক্সপিরিয়েন্স, এইটা হচ্ছে একদম যারা ছাত্র নেতৃত্বের পর্যায়ে ছিলেন তারা যদি বলতে পারেন, এটা একদম কনভিন্সিং হবে। এবং আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এনসিপির দল গঠন করে ফেলেছে, তারপরের নেতৃত্ব আসলে ওই বিষয়টা কিভাবে কতটুকু বলতে পারবো, আমার কাছে মনে হয় না এটা সচিত্র পাবেন। আর ইতিহাস তো আসলে আনফোল্ডেড হয়, ইতিহাস বিভিন্ন সময় নানান রকমভাবে আনফোল্ডেড হয়। আমি যেটা বলছিলাম প্রিভিয়াসলি, যে 5 আগস্টের ওই সময়টা আমিও মাঝে মাঝে চিন্তা করি, আমি পার্সোনালি মাঝে মাঝে চিন্তা করি, ওই সময়টা আসলে যদি বলা হতো যে আমরা এই শহীদ মিনার থেকেই আমরা সরকার গঠন করব, এবং এটা যদি বলা হতো তাহলে কতটা অন্যরকম হতে পারতো সবকিছু। আবার অন্যদিকে বাংলাদেশের স্থিতিশীলতা, যেহেতু এই দেশটা এমন একটা জিওপলিটিক্যাল পজিশনে আছে, এবং তার যে পজিশন, মানে পুরো মানচিত্রে তার যে পজিশন, এইটা এত ক্রিটিক্যাল যে এই বাংলাদেশকে সেভ করা, তখন আর একটা মৃত্যুও আমরা চাইনি, একটা মৃত্যু কিন্তু দেশের মানুষ চায় নাই। সো এবং সব জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই সবার একটা প্রায়র কনসার্ন ছিল। এবং তারপরেও আমার কাছে মনে হয় যে যদি 5 আগস্ট যদি আমরা ছাত্র নেতৃত্বেই যদি আমরা সরকার গঠনের ডাকটা দিতে পারতো ছাত্র নেতৃত্বরা, তাহলে অনেক অন্যরকম হয়তো হতে পারতো। আমরা হয়তো সংস্কারের জায়গায় আরও বিপ্লবী এবং বিশদ অবস্থান দেখতে পেতাম, সেটা হয়তো হতো। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো যেভাবে দৌড়ে গিয়েছে, তাদের দৈন্যতা এবং তাদের যে অস্থিরতা এবং আসনের প্রতি তাদের যে মনোভাব, পার্লামেন্টারি আসনের প্রতি, এইটা তখনও যেমন দেখতে পেয়েছি, এটা এখনও দেখতে পাচ্ছি। সো এই জায়গায় তাদের আসলে কোনো পরিবর্তন ঘটে নাই। আচ্ছা, আমি একেবারে শেষ দিকে, সেটা হচ্ছে শাপলা প্রতীক নিয়ে একটা দীর্ঘ লড়াই ছিল, শেষে শাপলা কলি হচ্ছে এনসিপি পেল। এটা আপনারা রাজনৈতিকভাবে বা হচ্ছে এই শাপলাকলিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, মানুষ থেকে উঠে এসেছে, আমরা এর আগে এনসিপির হুমায়রা নূরের সাথে আমরা আলাপ করেছিলাম যে মানুষই আসলে বারবার শাপলার কথা বলেছে, সেই জন্যই এনসিপি আসলে শাপলা চেয়েছিল। তো এই শাপলা প্রতীক দিয়ে বাজিমাত করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সহায় থাকলে, বাংলাদেশের মানুষ সাথে থাকলে। আর আপনি যেটা আমাদের আলাপের মধ্যে এসেছিল যে মানুষ তো আসলে বেশি মানুষ দেখলেই সেখানে যায়, এটা যদি এবার না ঘটে এবং বাংলাদেশের মানুষ যদি ট্রুলি তার ভোটটাকে গণতান্ত্রিক মর্যাদা
এবং নাগরিক মর্যাদার জায়গা থেকে দেখে ইনশাল্লাহ আমি এখানে কোনো সন্দেহ দেখি না যে শাপলাকলি বিজিত হবে। 15 নভেম্বর এনসিপি প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে এক ধরনের দেয়া আছে, প্রজেকশন দেয়া আছে, কোনো প্রাথমিক প্রার্থী তালিকা। আরেকটা আলাপ হচ্ছে বিভিন্ন বক্তব্য, এটা রাজনৈতিক বক্তব্য নাকি সিদ্ধান্ত সেটা আমরা আসলে কনফিউজড। সেটা হচ্ছে যে সব এনসিপি একাই আসলে প্রতিদ্বন্দ্বিতা করবে সবগুলো আসনে, এটা আপনার আলাপেও কিছুটা এসেছে। তো আসলে কি 300 আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এনসিপি? হ্যাঁ, 300 আসনে এনসিপি প্রার্থী দেওয়ার কথা ভাবছে, সেভাবে প্রস্তুতি চলছে। দেখেন, মানে এখানে ইলেকশন হোক বা না হোক, আমার সংগঠন আমাকে গুছাতে হবে। সো 300 আসনে প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমার সংগঠন অনেক শক্তিশালী হয়ে যাবে। আমরা আমাদের সংগঠনের যে ভালো যেটাতে হবে সেটা আমরা করবই। এটাতে করে মেসেজটা কি যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ না আমাদের কাছে। আমাদের কাছে মনে হয় যে আমাদের সংগঠন যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে যে নির্ণায়কের ভূমিকা পালন করতে চাচ্ছে সেটাই বরঞ্চ আরও শক্তিশালী হবে। আর আমার কাছে মনে হয় যে 300 আসনের প্রার্থী তালিকার ক্ষেত্রে আমরা যদি সকল জাতিসত্তা এবং শ্রেণী পেশা সকলের একটা সমাবেশ ঘটাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলেছিলাম পূর্বে যে গণপরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা যেমন হওয়া উচিত তেমনটা করেই এনসিপি তার প্রার্থী তালিকা তৈরির চেষ্টা করছে। অবশ্যই সেক্ষেত্রে সামান্তাকে তো আমরা প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আমি যেটা মানে এখানে আমি তো আসলে রাজনীতির জন্য আছি, এবং সেটার জন্য আসলে আসন বা সংসদ আমার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে এটা যদি মিনস অফ অ্যাকশন হয় সেক্ষেত্রে অবশ্যই বিবেচনা করব। আর আমি মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারি নাই, এবং এটা মেনে নিয়ে সামনে আমরা যদি ফরওয়ার্ড করি এটা বরঞ্চ ভালো। এবং সেক্ষেত্রে এখানে পার্লামেন্টেরিয়ান যারা হবেন, এমপি হবেন, তাদের অবশ্যই এলাকায় যে উন্নয়ন কার্যক্রম সেখান থেকে বিরত থাকতে হবে। সেই ধরনের এমপি আমরা চাই যে ভালো মানুষের কথা বলা হয়, কিন্তু ভালো মানুষের পেছনে আসলে 20টা মানুষের বেশি থাকার কথা না। সো এটা আমাদের দেশের মানুষকে বিবেচনা করতে হবে। 2000 মানুষ আনতে গেলে ওই ভালো মানুষটা আর ভালো মানুষ থাকে না। সো এটা বিবেচনা করতে হবে। এবং আমি মনে করি যে আমি যেই ধরনের এমপিত্ব চাই বা যেই ধরনের এই যে পার্লামেন্ট দেখতে চাই, সেই ধরনের পার্লামেন্ট আমার মনে হয় যে আমাদের আরও সামনের দিনে লড়াই করার ব্যাপার আছে। আমি ওই লড়াইয়ের একজন যোদ্ধা হিসেবে থাকতে চাই। আচ্ছা, আমি একদম শেষ প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি সাবেক শিক্ষার্থী চারুকলা অনুষদ, একজন শিল্প শিক্ষার মধ্য দিয়ে আপনি গেছেন, এবং সেটার জীবন আচরণেও নিশ্চয়ই নানাভাবে এটা সম্পৃক্ত। একটা সিদ্ধান্তের জায়গাটা ধরে আপনার অভিমতটা জানতে চাইব, সেটা হচ্ছে সঙ্গীত শিক্ষক যেই পদটি, সেই পদটি যে অপসারণ করা হলো, এই বিষয়ে আসলে আপনার এই সিদ্ধান্ত নিয়ে আপনার অভিমতটা কি? না, দেখেন, এখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে অবহেলিত আছে এই শিক্ষা অংশটা। এবং এটা আমি প্রতিদিন এটা নিয়ে আসলে চিন্তা করি, কিন্তু এটার সমাধানটা এককভাবে করা সম্ভব হয় না বিধায় হয়তো চিন্তায় পিছিয়ে আছি। কিন্তু একই সাথে কিন্তু সঙ্গীত শিশু, একই সাথে শারীরিক শিক্ষক, এমনিতে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি যে এই সাবজেক্টগুলো খুব বেশি ম্যাটার করে না, কিন্তু এগুলো আসলে প্রায়োগিক হওয়া উচিত। কিন্তু প্রায়োগিকের জায়গা থেকে বরঞ্চ এটাকে ক্লাসরুমে বা একটা লিখিত ফরম্যাটে তত্ত্বীয় জায়গায় বরঞ্চ এটাকে ডিল করা হয়। এখন আমার কাছে মনে হচ্ছে যে গার্হস্থ্য শিক্ষা আছে, আমাদের মেয়েদের এটা পড়ানো হয়, কৃষি শিক্ষা আছে, ছেলেদের জন্য থাকে। এই যে এগুলো কিসের বেসিসে পার্থক্য করা হয় আমি আসলে জানি না। মানে এই যে বন্ধ করা বা চালু করা, এটা কিসের বেসিসে? এবং কেউ একজন গিয়ে বললেই, কোনো একটা দল গিয়ে যদি এটা চায় তাইলেই এটা করে ফেলতে হবে, এটা কোন ধরনের মানে পদ্ধতি হইতে পারে? আপনার তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে হবে। আপনার একটা শিক্ষা কমিশন, আমি এটা বারবার বলেছি, অসংখ্যবার আমি এটা উল্লেখ করেছি যে একটা শিক্ষা সংস্কার কমিশন আমাদের প্রয়োজন ছিল। আমরা যেহেতু কোটা সংস্কার মুভমেন্টের মধ্য দিয়ে এসছে, একটা শিক্ষা সংস্কার কমিশন আপনি করবেন না, এটা তো দরকার ছিল। এবং প্রশাসন সংস্কার কমিশন দরকার ছিল, দুটার একটাও হয় নাই, মানে তৈরিই করা হয়নি। মানে গণমাধ্যম সংস্কার কমিশন তাও নামকে ওয়াস্তে তৈরি করা হয়েছে, এই দুইটা তৈরিই করা হয়নি, যেটা সবচেয়ে জরুরি ছিল। এবং এই যে বাদ দেওয়া বা ইনক্লুড করা, দুইটাই হয় অত্যন্ত স্বৈরাচারী কায়দায়, এবং এটার কোনো জবাব কিন্তু বাংলাদেশের মানুষ পায় না। এবং এই ক্ষেত্রে বাদ দেওয়া যে হলো, কোনো রিজন দেখানো হলো না। এবং একইভাবে কিন্তু আমরা নির্বাচন কমিশনের ক্ষেত্রে দেখেছেন যে আমাদের ক্ষেত্রে কোনো যুক্তি তর্ক করা যাবে না, এই মন্তব্যগুলো কিন্তু আসছে। রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা থেকে বারবার যে এই ধরনের মন্তব্য করা হয় বা বাদ দেওয়া হয় বা আবার যুক্ত করা হয় নিজেদের ইচ্ছা মতন, এইটা তো আসলে আমরা চাই না। আমরা চাই যে এটা একটা কাঠামোর মধ্য দিয়ে আগাক।
এবং মানে আমি তো মনে করি যে আমাদের যে শিশুরা আছে তারা নানান ধরনের মেথডে তার শিক্ষা গড়ে উঠবে, এটা তো খুব স্বাভাবিক না? তারা আঁকতে শিখবে, তারা গাইতে শিখবে, তারা নাচতে শিখবে, বিতর্ক করতে শিখবে, তারা গল্প লিখতে শিখবে, তারা কবিতা লিখতে শিখবে। এই যে নানান রকমের মানে নানান ডাইমেনশনাল শিক্ষার মধ্য দিয়ে তারা বেড়ে উঠবে, এটা তো আমরা চাই। কিন্তু এমনটা ধরেন আমারও প্রশ্ন করতে হয় যে এই যে আমরা যে একটা কমিশন করলাম না, এখন আমরা যুক্ত করি বা বিযুক্ত করি, দুইটাই তো আমার শিক্ষার্থীদের জন্য ক্ষতি করছে। এবং এই স্বৈরাচারী কায়দায় তো আমি আমার মানে প্রাইমারি আমরা এক একটা রেজিম পাল্টায়, আমাদের শিক্ষা ব্যবস্থা পাল্টায়, আমাদের পাঠ্যক্রম পাল্টায়, মানে এবং শিক্ষার্থীরা যেন গিনিপিগ। মানে এটা তো কোনো ইয়া হতে পারে না যে আগে আওয়ামী লীগ ছিল এই জন্য সঙ্গীত শিক্ষা ঢুকাতে হবে, এখন আবার জামাত আসার কথা চলছে, এখন সঙ্গীত শিক্ষাকে বিযুক্ত করতে হবে। এটা কোনো সিস্টেম হতে পারে না। আমরা একটা পদ্ধতির পক্ষে। আমি এটা মনে করি যে যেই সরকারই ক্ষমতায় আসুক, ইভেন আমরা যদি আল্লাহ তৌফিক দেয় আমরা যদি সরকার গঠন করি, এগুলোকে অবশ্যই কোনো না কোনো সিস্টেমেটিক কায়দায় করতে হবে। এটা পলিটিশিয়ানদের সিদ্ধান্ত হইতে পারে না। এই সিদ্ধান্তগুলো নিবে যারা ওয়াকিবহাল, যারা শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, যারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝেন, স্কলার এই বিষয়ে, তারাই এই সিদ্ধান্তগুলো নেবেন। এবং সেইখানেও যদি দলীয়করণ করার চিন্তা করা হয় তাহলে খুব দুঃখজনক। আমার কাছে মনে হয় যে এটা দলীয় সিদ্ধান্তের বাইরে। এটা সিদ্ধান্ত পলিটিশিয়ানরা সবসময় একটা মানে মানবিক চাপে থাকে, একটা রাজনৈতিক চাপে থাকে, তার নানান ধরনের জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার চাপে থাকে। এইটার মধ্য দিয়ে কোনো মানে বাংলাদেশের শিশুদের সিদ্ধান্ত এভাবে নেওয়া একেবারেই সমীচীন হয় নাই। এই শিক্ষার সাথে তো সরাসরি আসলে রাজনৈতিক সচেতনতার বিষয়টিও জড়িত। ধন্যবাদ সামান্তা শারমিন। আমাদের যেই সামনের যে পথটি, নির্বাচনের পথ আছে এবং রাজনৈতিক নানান উত্তেজনার কথা আমরা পুরো আলোচনা শুরুতেই বলেছি। আলোচনা অনেক কিছু উঠে এসেছে। এনসিপি আসলে কি চায়, এনসিপি কাদের কথা বলতে চায়, এবং এনসিপি যে আসলে দুটি বড় দলের, তারা যদি বটবৃক্ষ হয় সেটার ছায়ায় বেড়ে ওঠা ছোট কোনো দল নয়, তার নিজস্ব ভিউজ আছে, সে নিজস্ব একটি পথে হাঁটতে চায়। বাংলাদেশের রাজনৈতিক যেই পথ, তার একটা পথরেখা সে নির্দেশ করতে চায়, সেই জায়গা থেকে সে কাজ করতে চায়। এবং আগামী নির্বাচনে এনসিপি সবগুলো আসনেই হয়তো সে তার প্রার্থী দেবে, 15 তারিখের মধ্যে হয়তো আমরা সেটা জানতে পারবো। এবং এর মধ্য দিয়ে এনসিপি তার ভাষ্যটি জনমানুষের কাছে নিয়ে যেতে চায়। এবং এক্ষেত্রে শিক্ষার প্রসঙ্গটি এলো, এবং সেই শিক্ষার প্রসঙ্গটি এই কারণে যুক্ত, সামান্তা আমাদেরকে বললেন যে মানুষ আসলে ভালো মানুষ চায়, সেই ভালো মানুষ আসলে রাজনীতি করবেন কিনা সেটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সেই মানুষকে শিক্ষিত করার কাজটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে, উচ্চ বিদ্যালয় থেকে হয়ে আসে। সুতরাং ওই জায়গা নিয়ে কোনো ধরনের কাজ যদি না করা হয়, ওই জায়গায় যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির চিত্রটা একই রকম থেকে যেতে পারে। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।